जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फलस्तीन, तकबीर, अल्लाहु अकबर। ভারতের লোকসভায় জয় ফিলিস্তিন স্লোগান দিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছেন দেশটির অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন প্রধান এবং হায়দ্রাবাদের লোকসভা সদস্য আসাদুদ্দিন ওয়াইসি। 18তম লোকসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সংসদে জয় ফিলিস্তিন স্লোগান দেন তিনি। এই প্রথম কোনো ভারতীয় সংসদ সদস্য সংসদের অভ্যন্তরে জয় ফিলিস্তিন স্লোগান দেন। এ ঘটনায় ভারতের স্থানীয় একটি আদালত ওয়াইসিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। খবরটি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আইনজীবী বীরেন্দ্র গুপ্তা অভিযোগ করেন, আসাদুদ্দিন ওয়াইসি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন, যা সংবিধান ও আইনগত মূল্যবোধের পরিপন্থী। বীরেন্দ্র গুপ্তা আদালতে এই মর্মে একটি আবেদন করেন এবং জানান এই স্লোগান তার অনুভূতিতে আঘাত করেছে। তিনি আরও জানান, প্রথমে জুলাই মাসে এমপি বা এমএলএ আদালতে এই পিটিশন জমা দেওয়া হলে তা প্রত্যাখ্যান করা হয়। পরে তিনি জেলা আদালতে পুনর্বিবেচনার আবেদন করেন। জেলা বিচারক সুধীর এই পিটিশন গ্রহণ করে আসাদুদ্দিন ওয়াইসিকে আগামী 7 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। জানা যায়, ওয়াইসি গত 25 জুন হায়দ্রাবাদ থেকে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন। সাদা কুর্তা পরে শপথ মঞ্চে ওঠা ওয়াইসি উর্দু ভাষায় শপথ পাঠ করেন। তিনি বলেন, আমি আসাদুদ্দিন ওয়াইসি লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি। আল্লাহর নামে শপথ করছি যে আমি ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকব। আমি ভারতের আধিপত্য ও অখণ্ডতার রক্ষা করব। আমার ওপর অর্পিত দায়িত্বগুলো আনুগত্যের সঙ্গে পালন করব। শপথ শেষে তিনি জয় ভীম, জয় মিম, জয় তেলেঙ্গানা, জয় ফিলিস্তিন বলে স্লোগান দেন। এ সময় সংসদের চেয়ারম্যান তার এই স্লোগান বক্তব্য রেকর্ড থেকে মুছে ফেলার নির্দেশ দেন। मैं असदुद्दीन ओवैसी, जिसे लोकसभा का रुकन मुंतखब किया गया है, अल्लाह के नाम से हल्फ उठाता हूँ कि मैं भारत की आइन पर जो क़ानून के मुजब तय पाया है एतक़ाद रखूँगा, उसका वफ़ादार रहूँगा। मैं भारत के इक़्तिदार आला और सालिमियत को बरकरार रखूँगा और जिस ओहदे को मैं संभालने वाला हूँ इसके फ़राइज़ और वफ़ादारी से अंजाम दूँगा। जय भीम, जय मीम, जय तेलंगाना, जय फ़लस्तीन, तकबीर, अल्लाहु अकबर। তবে সংসদ ভবনের বাইরে এসে ওয়াইসি সাংবাদিকদের জানান, তার বক্তব্যে কোনো অসঙ্গতি নেই। তিনি দাবি করেন, তার স্লোগান সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে। উল্লেখ্য যে জয় ভীম স্লোগান মূলত ভারতের দলিত সম্প্রদায়ের প্রতি সমর্থনের প্রতীক। ভীমরাও আম্বেদকর, যিনি দেশের সংবিধান প্রণেতা ও দলিত অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ছিলেন, তার নামের সঙ্গে এই স্লোগানটি জড়িত। জয় মিম স্লোগানে ওয়াইসি মূলত তার দল AIMIM কে নির্দেশ করেছেন বলে মনে করা হয়। মিম উর্দু বর্ণমালায় একটি হরফ, যা দলের সংক্ষিপ্ত রূপ। ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন AIMIM মুসলমানদের অধিকার রক্ষা, দলিত এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে। সংসদের জ্বালাময়ী বক্তব্য এবং বিজেপি ও কংগ্রেস উভয়ের প্রতি সমালোচনা মুখর হওয়ায় তিনি বেশ পরিচিত। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের ঘনিষ্ঠ মিত্র ছিল ইসলামী প্রজাতন্ত্র ইরান। সিরিয়ায় গৃহযুদ্ধ চলাকালে আসাদকে ক্ষমতায় রাখতে কয়েক বিলিয়ন ডলার ব্যয় করেছিল তেহরান, মোতায়েন করেছিল বিপ্লবী গার্ডও। বিদ্রোহীদের হাতে আসাদ সরকারের পতনের পর দেশটিতে নতুন প্রশাসন গঠনের কাজ চলছে। এর মাঝে সিরিয়াতে বিশৃঙ্খলা না ছড়াতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন নবনিযুক্ত সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল শিবানি। এর পাশাপাশি তিনি ইরানকে সিরিয়ার সার্বভৌমত্ব ও জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান। এমন আহ্বানের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি মন্তব্য করেছেন। আরাকচি বলেছেন, সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্যটি জানিয়েছে। এক সাক্ষাৎকারে আরাকচি বলেন, সিরিয়ার পরিস্থিতি নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই মুহূর্ত খুব তাড়াতাড়ি হয়ে যায়।
আমাদের পাশাপাশি অন্যদের জন্য যারা মনে করছে সিরিয়া জয়লাভ করেছে। এর আগে আসাদ হাসান আল শিবানি ইরানকে সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় অস্থিতিশীলতা ছড়ানোর জন্য তাদের দায়ী করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শিবানি বলেন, ইরানকে অবশ্যই সিরিয়ার জনগণের ইচ্ছা ও দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তাকে সম্মান করতে হবে। আমরা তাদের সিরিয়ায় অস্থিতিশীলতা ছড়ানো থেকে সতর্ক করছি। তবে তিনি স্পষ্ট করেননি কোন মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই বক্তব্য দিয়েছেন। সিরিয়ার দীর্ঘদিনের ইরানি মিত্র বাশার আল আসাদের পতনের পর থেকে ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে গেলেও সিরিয়ার অবস্থান ইসরায়েলকে কেন্দ্র করে কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে বলে আরাকচি ইঙ্গিত দিয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুদিন আগে সিরিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে বলেছিলেন, সিরিয়ার যুবকরা তাদের ভবিষ্যৎ রক্ষায় কঠোর অবস্থান নেবে এবং ইনশাল্লাহ সফল হবে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরান বাশার আল আসাদ সরকারের পক্ষে রাশিয়ার সহায়তায় বিশাল অর্থ ব্যয় করে, কিন্তু আসাদ সরকারের পতনের মাধ্যমে ইরান নেতৃত্বাধীন প্রতিরোধ জোটের গুরুত্বপূর্ণ সদস্য হিজবুল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সড়ক পথ হারিয়েছে। খামেনি উল্লেখ করেছেন, 1980-র দশকে ইরান যুদ্ধের সময় সিরিয়ার সহযোগিতা ইরানের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল, তাই ইরান এই ঋণ শোধ করতে চেয়েছিল। তবে সিরিয়ার নতুন নেতৃত্ব ইরানকে আন্তর্জাতিক আদালতে নিয়ে গিয়ে ক্ষতিপূরণ দাবি করতে পারে বলে অজ্ঞাত সূত্র জানিয়েছে। চারদিক থেকে বিপদে ঘিরে আছে নেতানিয়াহুর ইসরায়েল। তবুও যুদ্ধক্ষেত্রে প্রতিরোধের নামে নৃশংস আগ্রাসন পরিচালনা করেই চলেছে দেশটির সামরিক বাহিনী। গাজা, সিরিয়ার পাশাপাশি এবার ইয়েমেনকেও ধ্বংসস্তূপে পরিণত করার নিয়ত করে যুদ্ধের পরিধি বাড়িয়েছে দখলদার ইসরায়েল। কিন্তু ইয়েমেনের হুথি বিদ্রোহীদের শক্ত প্রতিরোধের কাছে পায়ের নিচে মাটি খুঁজে না পাওয়ার মতো পরিস্থিতিতে আছে জায়নবাদী সামরিক বাহিনী। ইয়েমেনের প্রতিরোধ যুদ্ধের প্রতাপে ইসরায়েল এতটাই অপ্রস্তুত যে তারা ভেবেই পাচ্ছে না দেশটি কোথা থেকে এত শক্তি পেয়েছে। একের পর এক ইয়েমেনের ব্যালিস্টিক মিসাইল একেবারে ইসরায়েলের প্রাণকেন্দ্রে আঘাত হানছে, আর সেই হামলা রুখতে ব্যর্থ হচ্ছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। ইয়েমেন দেখিয়ে দিয়েছে তেল আবিবের প্রতিরক্ষা বলয় দুর্ভেদ্য নয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নাকানি চুবানি খাওয়ানো ইয়েমেনের এই ব্যালিস্টিক মিসাইলের নাম প্যালেস্টাইন 2। প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল ইয়েমেনের বিদ্রোহীদের সামরিক সক্ষমতার সবচেয়ে বড় নজির। এই মিসাইল সর্বোচ্চ মাক 16 গতিতে 2150 কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলের রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা রয়েছে, আর তাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী ইসরায়েলকে খাবি খাওয়াচ্ছে ইয়েমেন। তবে এটা সত্য যে ইয়েমেনের বিদ্রোহীদের আড়ালে মূল খেলোয়াড় ইরান। গেল বুধবারও প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহীরা। গ্রুপটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ইসরায়েলের একটি সামরিক লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন চলমান থাকা পর্যন্ত ইয়েমেন আঘাত হানা অব্যাহত রাখবে বলেও জানান সারি। ওই হামলার কয়েক ঘণ্টা আগেও ইসরায়েলে আরেক দফা হামলা চালায় ইয়েমেন। উল্লেখ্য, ইরান এখন ইসরায়েলের দৃষ্টিসীমার বাইরে। পরপর 3টি সাফল্যের পর ইসরায়েলকে নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হয়েছে ইরান। তবে যদিও ভাবনার সময় খুব একটা পাচ্ছে না বয়সের ভারে নুয়ে পড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। নিজের সম্ভাব্য উত্তরসূরি ইব্রাহিম রাইসিকে হারিয়ে খামেনি যে ধাক্কা খেয়েছেন তার ধকল এখনও বইতে হচ্ছে তাকে। আবার জেনারেল কাশেম সোলাইমানির মতো চৌকস সামরিক কর্মকর্তাও নেই তার পাশে। কাছের বলয়ে বিশ্বস্ত এবং সাহসী সেনানীর অভাব এখনও তাড়িয়ে বেড়াচ্ছে খামেনিকে। আবার লেবানন ও সিরিয়ায় ব্যর্থ হয়েছে ইরানের কৌশল। উল্টো সিরিয়ায় বাশার আল আসাদের পতন তেহরানের সব কৌশল বদলে দিয়েছে। তবে এবার ইরানের পাশে এসে দাঁড়িয়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে দরিদ্র দেশ হলেও ইয়েমেন এখন ইরানের হয়ে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে।
বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প চীনের থ্রি গর্জেস ড্যাম। চলতি ডিসেম্বরে এই প্রকল্পের ৩০ বছর পূর্ণ হয়েছে। নির্মাণের ৩ দশকে এটি ১.৭ ট্রিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে। এবার চীনের উচ্চাভিলাষী এক জলবিদ্যুৎ প্রকল্পের কবলে পড়েছে তিব্বত। জানা গেছে, তিব্বতের পূর্ব সীমান্তে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণের এক পরিকল্পনা হাতে নিয়েছে চীন। এই প্রকল্প বাস্তবায়িত হলে ভাটিতে থাকা ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর তার প্রভাব পড়তে পারে। ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। পাওয়ার কনস্ট্রাকশন কর্প অফ চায়নার ২০২০ সালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইয়ারলুং ঝাংবো নদীর নিম্নাঞ্চলে এই বাঁধটি নির্মিত হবে। এই প্রকল্প থেকে বছরে ৩০০ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধটিও চীনে অবস্থিত। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত থ্রি গর্জেস ড্যামের বার্ষিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৮৮.২ বিলিয়ন কিলোওয়াট ঘণ্টা, অর্থাৎ নতুন প্রকল্পের ক্ষমতা হতে পারে এর প্রায় ৩.৫ গুণ বেশি। থ্রি গর্জেস ড্যামের চেয়ে এই প্রকল্পের ব্যয় অনেক বেশি। কারিগরি খরচ সহ সব মিলিয়ে এই প্রকল্পের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪.৮৩ বিলিয়ন মার্কিন ডলার। প্রায় ১৪ লাখ লোককে পুনর্বাসন ব্যয়ও এতে অন্তর্ভুক্ত রয়েছে। গেল বুধবার চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, কার্বন নিঃসরণ হ্রাসে চীনের লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই প্রকল্প। এটি বাস্তবায়ন হলে প্রকৌশলের মতো বাঁধ সংশ্লিষ্ট বিভিন্ন খাত ও তিব্বতে নতুন কর্মসংস্থান তৈরি হবে। প্রাকৃতিক কারণে ইয়ারলুং ঝাংবো নদী নতুন প্রকল্পের জন্য বেছে নেওয়া হয়েছে। বাঁধ নির্মাণের জন্য যে স্থানটি নির্ধারণ করা হয়েছে সেখানে মাত্র ৫০ কিলোমিটার গতিপথের মধ্যে ২০০০ মিটারের বেশি গভীরতায় নদীর পানি পতিত হয়। ফলে এখানকার স্থিতিশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরের বিপুল সম্ভাবনার পাশাপাশি অসংখ্য কারিগরি চ্যালেঞ্জও রয়েছে। এই প্রকল্পের কারণে ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের সম্ভাব্য সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ। এছাড়া বিশ্বের অন্যতম সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ বাস্তু সংস্থান এই তিব্বত উপত্যকায় প্রস্তাবিত বাঁধের পরিবেশগত প্রভাব নিয়েও তথ্য প্রকাশ করা হয়নি। অবশ্য চীনা কর্মকর্তাদের দাবি, প্রস্তাবিত প্রকল্পে পরিবেশ বা ভাটির পানি প্রভাবে মারাত্মক কোনো প্রভাব পড়বে না। আঞ্চলিক বাস্তু সংস্থানের নকশা পাল্টে দেয়া ও ভাটির দিকে নদীর গতিপথ বদলে যাওয়ার আশঙ্কা থাকলেও বাংলাদেশ ও ভারতের দিক থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি।